আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ইএএসডির জরিপ, বিএনপি জোট 208, জামাত জোট পেতে পারে 46টি আসন। নকল ব্যালটের সিল বানাতে গিয়ে ধরা পড়েছে একটি মহল, তারেক রহমান। ভোট দেওয়ার গোপন কক্ষের ছবি তোলা যাবে না, ইসি সচিব। মার্কিন তুলা দিয়ে তৈরি বাংলাদেশি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র। পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও নাইমা হায়দার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক সুরাইয়া আক্তার। উপদেষ্টাদের সম্পদের বিবরণী 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে, প্রেস সচিব। সারা দেশে 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি বিকাশ নম্বর নিচ্ছে, আমির খসরু। শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে সরে গেছে জামাত, চরমোনাই পীর। কুকি নাগা দাঙ্গায় ফের উত্তপ্ত মণিপুর, বাড়িঘরে অগ্নিসংযোগ। ফ্রান্সের কাছ থেকে শতাধিক রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ইএসএসডি নামের একটি সংস্থা। 41,500 মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এই জরিপ বলছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, আর জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি ও স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়ী হতে পারেন। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের 3D সেমিনার হলে ইএএসডির এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইএএসডির দাবি, এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এই জরিপটি সবচেয়ে বড় নমুনার জরিপ। অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, দেশের 300টি সংসদীয় আসনেই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট পদ্ধতি অনুসরণ করে জরিপটি পরিচালিত হয়েছে। মোট 41,500 জন উত্তরদাতার তথ্যে কোবো টুলবক্স ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়। 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 150 জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে কাজ করেছেন। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা সেই খবর দেখেছি যে একটি মহল নকল ব্যালটের সিল বানাতে গিয়ে ধরা পড়েছে, এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে ঢাকা 10 আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। ঢাকা 17 আসনের যানজট, বায়ু দূষণ ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, 20 কোটি মানুষের এই দেশকে পুনর্গঠন করাই এখন আমাদের মূল চ্যালেঞ্জ। গত 15 বছরে মেগা প্রজেক্টের নামে দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ ও হাসপাতালগুলো ধ্বংস করা হয়েছে। নারীদের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে দলটির চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের, বিশেষ করে প্রান্তিক ও গৃহিণীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে রাষ্ট্র তাদের নিয়মিত আর্থিক সহযোগিতা দেবে। একই সঙ্গে কৃষকদের সহায়তার জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার, প্রার্থী এবং এজেন্টরা ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন, তবে ভোট দেওয়ার গোপন কক্ষের কোনো ছবি তোলা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইসি বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চুক্তিটি আজ রাত 9টায় স্বাক্ষরিত হওয়ার কথা। বাংলাদেশের রপ্তানি অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে আমূল বদলে দিতে পারে এই চুক্তি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি তুলা ব্যবহার করে তৈরি গার্মেন্টস পণ্য কোনো প্রকার পারস্পরিক শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে। বিশ্লেষকদের মতে এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে শক্তিশালী একটি পারস্পরিক নির্ভরশীল অংশীদারিত্ব গড়ে উঠবে। এটি সাম্প্রদায়িক বছরের তুলনায় একটি বড় পরিবর্তন, কারণ আগে নির্দিষ্ট মাত্রার মার্কিন উপকরণ ব্যবহার না করলে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে বিদ্যমান শুল্ক ও পাল্টা শুল্ক মিলিয়ে কার্যকর শুল্ক হার প্রায়
36.5% পর্যন্ত পৌঁছাত। হাইকোর্ট বিভাগের বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি নাইমা হালদার পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে সোমবার সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মামুনুর রহমান গত 2 ফেব্রুয়ারি ইমেইলে পাঠানো পত্রের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার গত 5 ফেব্রুয়ারি নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে তাদের পদত্যাগপত্র দুটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান। আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টাদের সম্পদ জমা দেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতটুকু জানি 1জন বা 2জন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট দিয়েছেন। 1-2 দিনের মধ্যে এটি পাবলিক করা হবে। 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও এখনো উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়নি। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর কয়ের উপধারা 1-এর অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এতে আরো বলা হয়েছে, নিয়োগ করা প্রশাসক স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর কয়ের উপধারা 3 অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 78 ধারার বিধান অনুযায়ী ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগে এবং ভোট গ্রহণ শেষের 48 ঘন্টা পর পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা বা মিছিল করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি। সোমবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে 14 ফেব্রুয়ারি বিকেল 4:30 পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো দলের নাম উল্লেখ না করে বলেছেন, পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা বিষয় উঠে আসছে। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর নিচ্ছে। এসব করে তারা যে কিছু করতে পারবে তা নয়, কারণ জনগণ এসবে বিভ্রান্ত হবে না। এসব বিষয় মাথায় রেখেই সাবধান হতে হবে। সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জামাতে ইসলামী সরে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নেসারউদ্দিন নাসিরির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামাতে ইসলামের সঙ্গে জোট ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ইসলামপন্থীদের নিয়ে এক বাক্স নীতির ভিত্তিতে 5 দল গঠিত হয়েছিল, যা পরে 11 দলে রূপ নেয়। কিন্তু ক্ষমতায় যাওয়ার লোভে জামাতে ইসলামীর নেতৃত্বে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে সরে যাওয়ায় মতবিরোধ তৈরি হয়। নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র 4 দিনের মধ্যে ফের দাঙ্গা শুরু হয়েছে ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায়। রোববার উখরুলের লিতান গ্রামে অন্তত 23টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলার অভিযোগ ওঠে রোববার। এই অভিযোগের জেরে রোববার সন্ধ্যা থেকেই সংঘর্ষে বাধে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে সে সময় টিয়ার সেল ছুড়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সংঘাতের সময় বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে।
উত্তেজনা প্রশমনে সন্ধ্যা 7টায় লিতান ও তার সংলগ্ন এলাকাগুলোতে 144 ধারা জারি করা হয়। এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়। ফ্রান্সের কাছ থেকে 114টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এজন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে 3.25 লক্ষ কোটি রুপি। আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা এর উপর আন্তর্জাতিক সম্মেলন হবে ভারতে। সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আসার আগে এ সংক্রান্ত যাবতীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। আগামী সপ্তাহে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক অঙ্গসংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে যে 114টি রাফাল ফ্রান্সের কাছ থেকে কেনা হবে। সেসবের মধ্যে 18টি তৈরি অবস্থায় ফ্লাইং কন্ডিশনে পাবে ভারত। বাকিগুলো তৈরি হবে ভারতে এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।